ওকে, আমরা চলে এসেছি একটি নতুন ভিডিওতে। আমরা আমাদের কেমিস্ট্রি বইয়ের 10ম অধ্যায় তড়িৎ রসায়ন এই চ্যাপ্টারটি আজকে শুরু করতে যাচ্ছি এবং আমরা এই ভিডিওতে আমাদের এই 10ম অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রথম তিনটা 1, 2, 3 তড়িৎ বিশ্লেষণ অ্যানোড ও ক্যাথোড এই তিনটির প্রশ্ন এবং এর সাথে সংক্ষিপ্ত একটি প্রশ্ন তড়িৎ বিশ্লেষণ বলতে কি বোঝায় এর কৌশল বর্ণনা, এই 4টি প্রশ্ন সলভ করব। তো আমি তড়িৎ বিশ্লেষণ কি এই কোশ্চেনটির অ্যান্সারে চলে যাচ্ছি। তো দেখুন এখানে তড়িৎ বিশ্লেষণের সংজ্ঞাতে কি লেখা আছে। বলা আছে তড়িৎ বিশ্লেষণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ কিংবা গলিত অবস্থার মধ্য দিয়ে যদি আমরা বিদ্যুৎ চালনা করি তাহলে সেই পদার্থটিকে আমরা তার আয়নিত উপাদানসমূহ, যা কিনা তার ধনাত্মক হতে পারে, যা কিনা তার ঋণাত্মক হতে পারে, এই আয়নিত উপাদানসমূহতে আমরা বিভক্ত করতে পারবো। তো হয়তোবা আপনাদের একটু টাফ লাগছে, কিছু বুঝেননি, আমি একটু সংক্ষেপে বলি, প্রতিটা পার্ট একটু ভেঙে ভেঙে বুঝাইলে হয়তোবা আপনাদের এই ব্যাপারটা ক্লিয়ার হবে। তো দেখেন কি বলছে, এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ কিংবা গলিত অবস্থার মধ্য দিয়ে। তো দ্রবণটা কি, মনে করেন আমরা একটা পাত্রে কি করেছি, একটা পাত্রে আমরা কি করেছি সোডিয়াম ক্লোরাইড, যেটা আমরা জানি যে আসলে খাবার লবণ, এই খাবার লবণটা মিশ্রিত পানি নিয়ে নিয়েছি। ঠিক আছে, তাহলে এই লাল লাল দাগ দেওয়াগুলো হলো আমাদের লবণ পানি। ঠিক আছে, লবণ মিশ্রিত পানি। তো এই লবণ পানিটাকে যদি আমরা, তাহলে এটা কি হইলো, তাহলে আমার এই লবণ পানি যেটা মিশ্রিত আমরা করে ফেলেছি সেটাই কিন্তু আমাদের দ্রবণ, যেটা বলা আছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ বা গলিত অবস্থা। তাহলে আমরা ধরে নিতে পারি এটা তড়িৎ বিশ্লেষ্য যোগ্য, মানে এটাকে আমরা তড়িৎ বিশ্লেষণ ঘটাইতে পারবো। তাহলে এইটার ভিতরে যদি আমরা কোনোভাবে বিদ্যুৎ সংযোগ দিতে পারি এই খাবার লবণের মধ্য দিয়ে, তাহলে দেখবো কি এই সোডিয়াম ক্লোরাইড সুন্দরভাবে ভেঙে যাবে, ভেঙে সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন তৈরি হবে। যেটা এখানে বলা আছে যে দ্রবণ বা গলিত অবস্থার মধ্য দিয়ে বিদ্যুৎ চালনা করলে সেটিকে তার আয়নিত উপাদান, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কি আছে, সোডিয়াম আছে, সেটার মধ্যে কি আছে, ক্লোরিন আছে। তাহলে আপনি বিদ্যুৎ চালনা করলে এই খাবার লবণ দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে। সোডিয়াম ক্লোরাইড একেবারে টুকরো টুকরো হয়ে যাবে সোডিয়ামে এবং ক্লোরাইডে। আপনার দ্রবণে আপনি সোডিয়াম প্লাস, ক্লোরিন মাইনাস, সোডিয়াম প্লাস, ক্লোরিন মাইনাস, এরকম উপাদানগুলো আলাদা আলাদা দেখতে পারবেন। কখন দেখতে পাচ্ছি, যখন কিনা আপনি এখানে একটা ব্যাটারি দিয়ে বিদ্যুৎ সংযোগ ক্রিয়েট করেছেন। তো এখন ব্যাটারি দিয়ে বিদ্যুৎ সংযোগটা আমরা শিখে ফেলি, একটুখানি বুঝি কিভাবে আসলে এটা সংযোগ দেওয়া হয়। এখানে দুইটা দণ্ড রাখা হয়, এইখানে একটা দণ্ড এবং এখানে একটা দণ্ড, তার দিয়ে এখানে একটা অ্যামিটার যুক্ত করা হয়। এখানে যে গোল ব্যাপারটা দেখছেন এটা হলো একটা যন্ত্র, ছোট্ট একটা যন্ত্র, যেটার নাম হচ্ছে অ্যামিটার। এবং এই অ্যামিটারের মাধ্যমে, এটা একটা ক্যালকুলেটর আকৃতির একটা যন্ত্র থাকে, এতটুকু বড় হয়, ক্যালকুলেটরের মতো দেখতে, এবং এখানে তার থাকে, রেড কালারের তার থাকে, ব্ল্যাক কালারের তার থাকে, সেটা দিয়ে আপনি যে কোনো জায়গায় তারের সাহায্যে কি করতে পারেন, বিদ্যুৎ সংযোগ ক্রিয়েট করতে পারেন। তো এখানে একটা অ্যামিটার দিয়ে দুইটা দণ্ডর মাধ্যমে কি করা হয়, বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়, এবং এই বিদ্যুৎ সংযোগ যখন হয়ে যায় তখন এই বিদ্যুৎটা পাস হতে থাকে এবং এই সোডিয়াম ক্লোরাইডটা কিন্তু দুইটা ভাগে তার আয়নিত উপাদান সমূহে বিভক্ত হতে থাকে। ঠিক আছে, তো এটা নিয়ে আরো কথাবার্তা বলবো। যেমন বলে রাখি, আসলে এখানে যেই দুটা দণ্ড ব্যবহার করা হয়, সেইখানে যেই দ্বন্দ্বটা আসলে ব্যাটারির, আমরা জানি একটা ব্যাটারিতে পজিটিভ প্রান্ত থাকে, নেগেটিভ প্রান্ত থাকে। যেই দ্বন্দ্বটা পজিটিভ প্রান্তর সাথে অ্যাটাচ থাকে, যেমন এইখানকার এই দ্বন্দ্বটা, সেটাকে আমরা বলি অ্যানোড, এটাকে আমরা বলি অ্যানোড। এবং এই ধনাত্মক প্রান্তটাই কিন্তু অ্যানোড, এটার ভিতর দিয়ে কিন্তু বিদ্যুৎ প্রবাহটা শুরু হয়, অর্থাৎ এদিক দিয়ে কিন্তু বিদ্যুৎ আগে প্রবেশ করে, তারপর এদিক দিয়ে যায়। এদিক দিয়ে যখন যেতে থাকে, দণ্ড দিয়ে যখন বিদ্যুৎটা সার্কেল হয়ে ঘুরতে থাকে আর কি, তখন এর মাঝখানে বিক্রিয়ার মাধ্যমে কি হয়, এই সোডিয়াম ক্লোরাইড আলাদা আলাদা হতে থাকে, মানে সোডিয়াম ক্লোরাইডটা তার নিজস্ব আয়নে বিভক্ত হতে থাকে। এরপর আবার এইখান দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়ে এদিকে চলে আসে। তার মানে বিদ্যুৎ প্রবাহিত শুরু হয় এই দণ্ড দিয়ে, এবং পজিটিভ যে প্রান্তটার সাথে যেই দ্বন্দ্বটা আছে সেই দ্বন্দ্বকে আমরা কি বলি, সেই দ্বন্দ্বকে আমরা বলি অ্যানোড দণ্ড। এবং নেগেটিভ প্রান্তের সাথে যেই দণ্ডটা থাকে সেটাকে আমরা বলি ক্যাথোড দণ্ড।
ঠিক আছে। তো এখন এইটাই আসলে তড়িৎ বিশ্লেষণে বলা আছে। আমরা এত ক্রিটিক্যালি আমি এটা আরেকবার দেখাই দিব, আমি এটা আরেকবার শেষ করি, আর একটু পড়াটাকে আগে শেষ করি। তাহলে তড়িৎ বিশ্লেষণ হলো এমন একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে আসলে বিদ্যুৎ প্রবাহিত করলে ওইখানে আপনি যেই যৌগটা দিয়েছেন বা যেটার দ্রবণ দিয়েছেন সেই দ্রবণটা আস্তে আস্তে বিভক্ত হতে থাকবে। তো আমি মনে করি এটা পড়লে আপনারা বাকিটা ক্লিয়ার হয়ে যাবেন। এরপরে চলে আসি তড়িৎ বিশ্লেষ্যটা কি। এটা একবারে ইজি। দেখেন এখানে একটু আগে অলরেডি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এই কথাটা কিন্তু উল্লেখ করেছিল যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের মধ্য দিয়ে আমরা বিদ্যুৎ চালনা করব। তো তড়িৎ বিশ্লেষ্যটা কি? যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এদের রাসায়নিক বিয়োজনটা ঘটে সে সকল পদার্থকেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। অর্থাৎ সকল পদার্থের মধ্যে দিয়ে আপনি বিদ্যুৎ প্রভাবিত করলে সেটা রাসায়নিক বিয়োজন ঘটবে না। কিছু কিছু পদার্থের মধ্য দিয়ে যদি আপনি বা নির্দিষ্ট কিছু পদার্থের মধ্য দিয়ে যদি আপনি বিদ্যুৎ প্রবাহিত করেন তখনই কিন্তু এদের বিশ্লেষণ ঘটবে কিংবা এরা এদের নিজস্ব আয়নে বিভক্ত হবে, এবং সেই পদার্থগুলোকে আমরা কি বলবো? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এদেরকে আমরা চাইলেই বিদ্যুৎ যেটা কিনা তড়িৎ, সেই তড়িৎ দিয়ে আমরা বিশ্লেষ্য কিংবা বিভাজিত করতে পারি। তাহলে এখানকার কিন্তু সোডিয়াম ক্লোরাইডটা অবশ্যই একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে। তো এই ছিল আমার তড়িৎ বিশ্লেষণ এবং তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষণ হলো পুরো প্রক্রিয়াটা যার মাধ্যমে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে ভাঙতে পারি, নিজস্ব আয়নে ভাঙতে পারি। আর যে সকল পদার্থকে আমরা ভাঙতে পারতেছি সেই সকল পদার্থগুলো হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এটা হলো প্রসেস। তড়িৎ বিশ্লেষণ এটা হলো একটা প্রক্রিয়া। এটা হলো সেই প্রক্রিয়াটা কিংবা সেই বিক্রিয়াটা যেটার মাধ্যমে আপনি, প্রক্রিয়াটা বলাটাই আসলে উত্তম, এটা একটা প্রক্রিয়া। আর এটা কিন্তু প্রক্রিয়া না, এটা হলো মূলত সেই পদার্থটা যেই পদার্থ এই প্রক্রিয়াটাকে অনুসরণ করে কিংবা এই প্রক্রিয়াটাকে মেনে চলে। তো আমি আশা করি এই দুইটা জিনিস তো বুঝাইতে পারছি। এরপরে আমি চলে যাচ্ছি অ্যানোড এবং ক্যাথোডে। অ্যানোড কি? এটা তো আমি বলেই দিলাম একটু আগে যে তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত ধনাত্মক তড়িৎদ্বারকে, যেই তড়িৎদ্বারটা, যেই দণ্ডকে এখানে সুন্দরভাবে তড়িৎদ্বার বলা হচ্ছে, মানে তড়িতের দ্বার, তড়িতের ভিতরে সে দাঁড়ায় আসছে, এভাবে মনে রাখবেন। তো এই ধনাত্মক তড়িৎদ্বার যেটা আসলে ধনাত্মক ব্যাটারির ধনাত্মক প্রান্তর সাথে অ্যাটাচ, সেটাকে আমরা বলবো অ্যানোড। এটি দিয়ে আসলে বিদ্যুৎটা প্রবেশ করবে, অর্থাৎ অ্যানোড ইলেকট্রন গ্রহণ করে। আমরা জানি যে বিদ্যুৎ প্রবেশ করা, বিদ্যুৎ প্রবাহটা কিন্তু আসলে মূলত বিদ্যুৎ প্রবাহ বলতে কিন্তু ইলেকট্রন প্রবাহকেই বোঝায়, ইলেকট্রনের প্রবাহ। তার মানে এদিক দিয়ে বিদ্যুৎ প্রবেশ করতেছে, অর্থাৎ এদিক দিয়ে ইলেকট্রনের প্রবেশ ঘটতেছে, এটাই তো। এরপরে চলে আসি ক্যাথোড কোনটা? তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত ঋণাত্মক তড়িৎদ্বার, অর্থাৎ যেই দণ্ডটা ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে অ্যাটাচ থাকে সেই দণ্ডটা কিংবা সেই তড়িৎদ্বারটাকে আমরা বলবো ক্যাথোড। এটি দিয়ে বিদ্যুৎ নির্গত হয়, অর্থাৎ এদিক দিয়ে বিদ্যুৎটা কি হয়ে যাবে? বের হয়ে যাবে। এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে প্রবেশ করবে বিদ্যুৎ, এবং এদিক দিয়ে কি হবে? বিদ্যুৎটা বের হয়ে যাবে। অর্থাৎ ক্যাথোড ইলেকট্রন বর্জন করে। একটা হলো বিদ্যুৎ প্রবেশ করাচ্ছে, ইলেকট্রন গ্রহণ করতেছে, আর একটা হচ্ছে বিদ্যুৎটাকে বর্জন করতেছে কিংবা এটার মাঝখান দিয়ে বিদ্যুৎটা বের হয়ে যাচ্ছে। এই তো, এখানে আসলে এই একটা চিত্র দিয়েই সবকিছু বোঝানো যাচ্ছে। তো আমি লাস্ট একটা ফিনিশিং দেই। লাস্ট ফিনিশিং আমি বলতেছি, আমরা একটা পাত্র নিয়েছিলাম, পাত্রের ভিতরে আমরা কি করেছি? একটা ব্যাটারির সংযোগ দিয়েছি দুইটা দণ্ডর মাধ্যমে। এখানে আমরা একটা অ্যামিটার যুক্ত করেছিলাম। অ্যামিটার এ দ্বারা প্রকাশ করতে পারেন। ব্যাটারিতে দুইটা প্রান্ত থাকে, একটা ধনাত্মক একটা ঋণাত্মক। ধনাত্মক প্রান্তটা একটু বড় হয়, ঋণাত্মক প্রান্তটা একটু ছোট হয়। তো এরকম যদি আপনি একটা ব্যাটারি সৃষ্টি করেন তখন এটার মাঝখানে যদি আপনি কোনো একটা দ্রবণ দিয়ে দেন, যেমন এখানে আপনাদের বইয়ে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণী দিয়েছে, তো দেওয়ার পরে আপনি বিদ্যুৎ সংযোগ দিলেন, যেটা পজিটিভ প্রান্ত এটাকে আপনি কি বলতেছেন? অ্যানোড বলছেন। যেটা নেগেটিভ প্রান্ত সেটাকে আপনি কি বলছেন? ক্যাথোড বলছেন। তো অ্যানোডের মধ্য দিয়ে আসলে বিদ্যুৎটা প্রবেশ করে, মানে ইলেকট্রন প্রবেশ করে, এবং এখানে সুন্দরভাবে ঘুরে বিদ্যুৎটা এদিক দিয়ে ক্যাথোডের মাধ্যমে কিন্তু বিদ্যুৎটা কিংবা ইলেকট্রনটা বের হয়ে যায়। এই যে প্রসেসটা হচ্ছে, এই বিদ্যুৎ চালনার মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড সুন্দরভাবে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস আয়নে বিভক্ত হবে। সেই সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাসগুলো আমাদের এইখানে সুন্দরভাবে বিচরণ করবে। ঠিক আছে, বিচরণ করবে। সম্পূর্ণ প্রক্রিয়াটিকে আমরা বলবো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। যারা এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া অংশগ্রহণ করে এই প্রসেসের মতো দুই ভাগ হয়ে যায়, এই প্রসেস অনুসরণ করে দুই ভাগে বিভক্ত হয়ে যায়, তাদের উপাদানে বিভক্ত হয়ে যায়, সেই সকল পদার্থকে, যেমন এখানে আসলে সোডিয়াম ক্লোরাইড আছে, এই সকল পদার্থকে আমরা বলবো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আপনি যে প্রক্রিয়াটা ব্যবহার করেছেন, এখানে ধনাত্মক প্রান্তর সাথে যেই দণ্ডটা কিংবা তড়িৎদ্বার আছে এটা হলো অ্যানোড দণ্ড, এবং ঋণাত্মক প্রান্তর সাথে যেই দণ্ডটা আপনি রেখে দিয়েছেন সেটা হলো ক্যাথোড দণ্ড।
ঠিক আছে, যে এই অ্যানোড দিয়ে ইলেকট্রন ঢুকতেছে, বিদ্যুৎ ঢুকতেছে এবং ক্যাথোড দিয়ে বিদ্যুৎ বের হচ্ছে কিংবা ইলেকট্রন বের হচ্ছে। এই ছিল আমাদের এই তড়িৎ বিশ্লেষণের মূলত অনেকগুলো আলাপ আলোচনা কিন্তু আমি করে ফেলেছি। তো শেষ, আমাদের বেশি একটা আর পড়া বাকি নেই। এখন আমরা এর পরের যেই ইম্পর্টেন্ট একবারে স্টার মার্ক দেওয়া প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ বলতে কি বোঝায়, এর কৌশল বর্ণনা, এই কোশ্চেনটা নিয়ে আমরা এখন আলোচনা করব। আসলে তড়িৎ বিশ্লেষণ বলতে কি বোঝায় এটা কিন্তু আমরা অলরেডি এতক্ষণ ধরে পড়েই ফেলেছি। তারপর এটার কৌশল কি, এটাতে কি বলা আছে সেটা একটু দেখে নিই। এইটা এখানে আমাদের পিডিএফ এর আপনাদের 3 নাম্বার পেজে এই কোশ্চেনটা দেওয়া আছে, অ্যান্সারটুকু দেওয়া আছে। পিডিএফটা আমি আপনাদের প্রত্যেকটা ভিডিওতে দিয়ে দিব। এই চ্যাপ্টার সংক্রান্ত সকল ভিডিও কিংবা প্লে লিস্টের ডিসক্রিপশনও পেয়ে যাবেন পিডিএফ এর লিঙ্কটা। তো দেখেন এখানে তড়িৎ বিশ্লেষণের যে সংজ্ঞাটা দেওয়া আছে সেটা কিন্তু আগের থেকে আরো শর্ট করে সংজ্ঞাটা দিয়ে দিয়েছে। তো এখানে বলা আছে যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গলিত অবস্থার মধ্য দিয়ে বিদ্যুৎ চালনা করে সেটিকে আয়নিত উপাদানে বিভক্ত করা যায়, সেই প্রক্রিয়াটাকে আসলে আমরা কি বলি, সেই প্রক্রিয়াটাকে আমরা বলি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। ঠিক আছে, তো এখানে এই প্রক্রিয়াটা সম্পর্কে বলা আছে। এছাড়াও আপনাকে তো আসলে কৌশল বর্ণনা করতে বলেছে, তাই না? এর জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই কিছু একটা উদাহরণ দিয়ে বুঝাইতে হবে। উদাহরণস্বরূপ আপনি আবার সেই আগের যে উদাহরণটা দিয়ে আমরা অলরেডি বিভিন্ন সংজ্ঞা বুঝে এসেছি সেই উদাহরণটাই আমরা এখানে নিয়ে আসবো এবং আপনি বলবেন সোডিয়াম ক্লোরাইড কিংবা খাবার লবণের মধ্য দিয়ে বিদ্যুৎ চালনা করলে কি হয়, বিদ্যুৎ চালনা করলে কি হয়, সোডিয়াম ক্লোরাইড আলাদা আয়ন আকারে বিভক্ত হয়ে যায়। অ্যানোডে বা ধনাত্মক তড়িৎ দ্বারে ক্লোরিন গ্যাস এবং ক্যাথোডে কিংবা ঋণাত্মক তড়িৎ দ্বারে সোডিয়াম ধাতু উৎপন্ন হয়। হ্যাঁ, এইখানে আমাদের শুধু এইখানে নতুন করে এতটুকু আমরা বুঝবো। কি বুঝবো? এখানে দেখেন অ্যানোড, আপনার চিত্র একটু আগে আমরা যা শিখেছি তাই আছে। ব্যাটারি, একটা ধনাত্মক প্রান্ত, ঋণাত্মক প্রান্ত, ধনাত্মক প্রান্তটা একটু লম্বা হবে, ঋণাত্মক প্রান্তটা একটু ছোট হবে। এটা অ্যানোড, এটা ক্যাথোড। এটাতে বিদ্যুৎ প্রবাহ অ্যানোড দিয়ে ঢুকবে এবং এদিক দিয়ে বিদ্যুৎ প্রবাহ বের হবে, এটাও কোনো সমস্যা নাই। মাঝখানে সোডিয়ামের আয়ন, ক্লোরিন আয়ন, এগুলোও ঠিক আছে। এখন কি অ্যানোড এ পাশে ক্যাথোড, এটা ক্যাথোড এটা অ্যানোড, সেটাও ঠিক আছে, বিদ্যুৎ প্রবাহ ঠিক আছে, ব্যাটারি ঠিক আছে। এখন দেখেন কি হয়, ক্লোরিন, এখানে আমরা যে ক্লোরিনটা শিখলাম, এই ক্লোরিনটা মূলত একটা গ্যাস। ঠিক আছে, এটা হলো গ্যাস। এবং সোডিয়ামটা কি, সোডিয়ামটা হলো একটা ধাতু। ঠিক আছে, মেটাল টাইপের, এবং ক্লোরিনটা হচ্ছে গ্যাস। আরেকটু বুঝে দেখেন, সোডিয়ামটা পজিটিভ চার্জ, তাই না? সোডিয়াম সবসময় কি হয় একটু মনে করাই দিই আপনাদের, সোডিয়াম এটার পারমাণবিক সংখ্যা থাকে 11, 2, 8, 1। তার মানে সারা জীবন ও একটা বর্জন করে তার অষ্টক পূরণ করে, তাইলে সোডিয়ামের মাথায় তো পজিটিভ হবে, তাই না? ক্লোরিন কি, ক্লোরিন হলো আমার 17। এটা কিভাবে ভাঙবে বা কিভাবে ইলেকট্রন গুলো বিন্যস্ত থাকে, 2, 8, 7, ওর একটা কম, এই একটা ইলেকট্রন সারা জীবন ও নিয়ে নেয়, তাহলে সোডিয়াম দিয়ে দেয়, এর জন্য সোডিয়াম প্লাস হয়, ক্লোরিন একটা নিয়ে ক্লোরিন মাইনাস হয়, এটাই তো। তো এই সোডিয়াম পজিটিভ, ক্লোরিন নেগেটিভ। আপনাদের দ্রবণে, আমাদের আর কি, আপনাদের না, আমাদের সকলেরই যে দ্রবণটা আমরা বানাইছি সেই দ্রবণের ক্লোরিন গুলা কোথায় জমা হবে একটু চিন্তা করে দেখেন তো। ক্লোরিনের মাথায় কি আছে, মাইনাস আছে। তাই ক্লোরিন অবশ্যই এই পজিটিভ যেই দ্বন্দ্বটা অর্থাৎ অ্যানোডে যায় ক্লোরিন জমা হবে, কারণ পজিটিভ এবং নেগেটিভ আমরা সবসময় জানি কি একটু আকর্ষণ করবে। তাহলে এই ক্লোরিনটা জমা হবে অ্যানোডে। এখানে দেখেন আমি এরকম গোল 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 দিয়েছি, তার মানে এটা কি বুঝাচ্ছি এখানে আসলে গ্যাসগুলো জমা হচ্ছে। কিসের গ্যাস? অবশ্যই ক্লোরিন পরমাণুর গ্যাস। বুঝা গেছে? এবং সোডিয়ামের মাথায় কি আছে, পজিটিভ সাইন আছে। তাহলে সোডিয়াম কোথায় জমা হবে? সোডিয়াম জমা হবে আমাদের ক্যাথোডে, যেটা আসলে একটা ঋণাত্মক দণ্ড কিংবা ঋণাত্মক তড়িৎদ্বার। এখন এটা তো আসলে ধাতু, তাই না? এটা তো আর গ্যাসের মতো থাকবে না। এটা কি করবে, এই জায়গায় একটা প্রলেপ সৃষ্টি করে ফেলবে। তার মানে ক্যাথোডে আপনার যে দণ্ড আছে সেই দণ্ডটার উপরে দিয়ে একটা চামড়ার মতো একটা আলাদা একটা আবরণী সৃষ্টি হয়ে যাবে, একটা আবরণ সৃষ্টি হয়ে যাবে। কিসের? এইখানকার সোডিয়াম যেই ধাতুটা আছে সেই সোডিয়ামের। দেখেন এখানে এটাই লেখা আছে সঞ্চিত ক্লোরিন, যেটা এখানে গ্যাসের মতো থাকবে, এবং সঞ্চিত সোডিয়াম, যেটা এটার উপরে একটা প্রলেপ কিংবা আবরণের সৃষ্টি করবে। এটাই মূলত এই জায়গায় বলছে, এটাই এখানে বলা আছে। ঠিক আছে, তো এখানে আপনারা এটা লিখে দিবেন যে অ্যানোডে কিংবা ধনাত্মক তড়িৎ দ্বারে ক্লোরিন গ্যাস এবং ক্যাথোডে কিংবা ঋণাত্মক তড়িৎ দ্বারে সোডিয়াম ধাতুটা উৎপন্ন হবে। এখানে চিত্রটা সুন্দর করে আঁকবেন। আমার মনে হয় আমি এতবার চিত্রের বর্ণনা দিয়েছি যেটা আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। লাস্ট পর্যন্ত কি করবেন, গলিত সোডিয়াম ক্লোরাইডের বিয়োজনটা দেখাই দিবেন, যে সোডিয়াম ক্লোরাইডটা ভেঙে সোডিয়াম
প্লাস এবং ক্লোরিন মাইনাস। সলিড, সোডিয়াম প্লাস যেটা সেটা হলো ধাতু, ধাতুর ইংরেজি নাম, কিংবা মেটাল। সলিড যেটা কঠিন অবস্থায়, এবং ক্লোরিনটা গ্যাস, গ্যাসের সংক্ষেপে জি দ্বারা প্রকাশ করবেন। তো অ্যানোডে কি হচ্ছে, জারণ হচ্ছে। এখানে দেখেন ক্লোরিন 2টা ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ হয়ে যাচ্ছে, এবং ক্যাথোডে হচ্ছে বিজারণ। ক্যাথোডে কি হচ্ছে, সোডিয়াম 2টা করে ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম পরমাণু হয়ে যাচ্ছে। তো এখানে এই নিচে 2টা যদি বিক্রিয়া দিতে পারেন তাহলেও ভালো, না দিতে পারলেও সমস্যা নেই, এতখানি লিখলেও আপনাদের অ্যান্সার কারেক্ট হয়ে যাবে। আর যদি দিতে পারেন অ্যানোডের জারণ এবং ক্যাথোডের বিজারণ বিক্রিয়াটা, এটা আমরা অলরেডি সবাই জানি যে আসলে বিক্রিয়াটা কি ঘটবে। তো এই 2টা বিক্রিয়া যদি দিয়ে দেন তাহলে হয়তোবা কোশ্চেনটা আরেকটু সুন্দর হবে। তো এখানে টোটাল কোশ্চেনটা আমি সুন্দরভাবে লিখে দিয়েছি, আশা করি এটা নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না। তো এই ছিল আমাদের আজকের আলোচনা, যেটা আমাদের এই চ্যাপ্টারের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সব থেকে গুরুত্বপূর্ণ আসলে এই তড়িৎ বিশ্লেষণের ক্রিয়া কৌশলটাই ছিল। আমি আশা করি যদি এটা কোশ্চেনটা আপনাদের ফাইনালে আসে তাহলে আপনারা অবশ্যই ভালোভাবে অ্যান্সার করতে পারবেন। তো এই ছিল আজকের আলোচনা। নেক্সট ভিডিওটিতে আমরা ইলেকট্রোপ্লেটিং কি বা তড়িৎ প্রলেপন কি এবং এটার উদ্দেশ্যটা কি সেটা সম্পর্কে একটু আলাপ আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, কেমিস্ট্রি পড়তে থাকবো। আল্লাহ হাফেজ।